This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH মধুকল্পিতা, একটা খুন গণরোষে পাল্টা আরো দুটো খুন। তেহট্ট তুলকালাম একেবারে, এবং সেই তেহট্টতে আজ দিনভর নজর ছিল প্রত্যেকে, কেননা এই তেহট্টতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো পরিস্থিতি। গ্রামের বারোয়ারিতে গণপিটুনি, এবং সেই গণপিটুনিতে মৃত্যু হলো দম্পতির। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পরিবারের অপর সদস্য। শ্বাসরোধ করেই ছাত্রকে খুন করা হয়েছে উল্লেখ রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। বালককে কি অপহরণ করা হয়েছিল, কারা হয়ে থাকলে কি কারণ, এবং যদি করা হয়ে থাকে অপহরণ তাহলে ঠিক কি কারণে হয়েছে তা নিয়ে রীতিমতো ঘনীভূত হচ্ছে রহস্য। একটি শিশুর রহস্য মৃত্যু, পাল্টা গণরোষে আরো দুজনের মৃত্যু, আশঙ্কাজনক আরো এক। অগ্নিগর্ভ নদীয়ার তেহট্টের নিশ্চিন্তপুর। আর কোনো মায়ের কোল থেকে কোনো সন্তান যেন আর কেড়ে না নেয়। পুলিশ সূত্রের খবর, তেহট্টের তৃতীয় শ্রেণীর এক ছাত্র শুক্রবার দুপুরে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। শনিবার সাত সকালে বাড়ির কাছেই বাঁশঝাড় ঘেরা জলাশয়ে ট্রিপল মোড়া অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। এরকম একটা ঝোপ জঙ্গলের মধ্যে প্রায় 8 থেকে 9 বছরের শিশুর কিভাবে দেহটি পাওয়া গেছে তুমি একটু দেখাবার চেষ্টা করো। যেখানে আলোর ব্যবস্থা করা রয়েছে, পুলিশ পিকেট রয়েছে, সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, এবং সেই জায়গাটা ঘিরে রাখা রয়েছে এই যে সামান্য একটু জল। আর এই জলের মধ্যে কিভাবে তাকে হত্যা করে ফেলা হয়েছে, সেখানে তার চটিটাও পড়ে রয়েছে। এর আগে বলে পাচার করা চক্রান্তে ছিল। আমি চাই ওই রক্তবীজের বংশ যেন উৎখাত হয়। বালকের দেহ উদ্ধারের পরে তেতে ওঠে গোটা এলাকা। সন্দেহ গিয়ে পড়ে প্রতিবেশীর উপর। পুলিশ সূত্রের খবর, টোটো চালক উৎপল মণ্ডল এবং তার স্ত্রী সোমা মণ্ডলের বাড়িতে চড়াও হন 5টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। শুরু হয় ভাঙচুর, টেনে হিঁচড়ে ওই দম্পতিকে নিয়ে যাওয়া হয় গ্রামের বারোয়ারিতে। কথায় অসঙ্গতি পাওয়ায় শুরু হয় বেধড়ক মার, গণধোলাই। হ্যাঁ, ও স্বীকার করছে যে আমি নিয়ে এসেছি, আমি তুলে নিয়ে এসেছি। ওর বউ মেরেছে ছেলেটাকে, হ্যাঁ, মাথায় আঘাত করেছে, মাথা। আগুন লাগানো হয় মণ্ডলদের বাড়িতে। উৎপল ও সোমা ছাড়াও ওই পরিবারের বৌমাকেও রেয়াত করেনি উত্তেজিত জনতা। তাকেও বাঁশ লাঠি দিয়ে বেদম মারধর চলে। ততক্ষণে পুলিশ পৌঁছে গিয়েছে। এটাই হচ্ছে উৎপল মণ্ডল এবং সোমা মণ্ডল, যে দুজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে, তাদের বাড়ি। এবং সেই বাড়িতে ঢোকার পর যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, সামনের বারান্দাতে যে ফ্রিজ ছিল সেই ফ্রিজ উল্টে পড়ে রয়েছে। আসবাবপত্র থেকে শুরু করে বাসন, সব কিছুই কিন্তু ওলট পালট অবস্থায়, অর্থাৎ নির্বিচারে গ্রামবাসীরা এই বাড়িতে ভাঙচুর চালায়, বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায়। তিনজনকেই প্রথমে নিয়ে যাওয়া হয় তেহট্ট মহকুমা হাসপাতালে। মৃত বলে ঘোষণা করা হয় উৎপল ও সোমাকে। তাদের বৌমা নমিতাকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নমিতাকে কলকাতায় রেফার করে দেন চিকিৎসকরা। আরও দুজনের মৃত্যু হয়েছে গণরোষে। হ্যাঁ, ওই যে বললাম আপনাকে যে তখন সেখানের মধ্যে উন্মত্ত জনতা, সেখানের মধ্যে এদের উপরে একটা ক্ষোভ আছড়ে পড়ে। পিওটাকে আমরা গার্ড করেছি, প্লেস অফ অকারেন্স, এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্মত্ত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। গণপিটুনির জায়গাটি ঘিরে ফেলা হয়। ঘটনার পর পুলিশ ব্যারিকেড করে দিয়েছে, সমস্ত জায়গা ঘিরে দিয়েছে। পড়ে রয়েছে রক্ত, পড়ে রয়েছে বাঁশের টুকরো, জুতো এবং গামছা। প্রথমে যে শিশুটি মারা যায়, যে ঘটনাস্থলে পড়েছিল, যেখানে মৃত অবস্থায় পাওয়া গেছে, সেখান থেকে কুকুরটিকে আবারও কিন্তু এই রাস্তা দিয়ে আসে এবং এখানে এসে বসে পড়ে। পুনরায় যেখানে গণপিটুনি হয়েছিল, দুজনের মৃত্যু মতো ঘটনা ঘটেছিল, সেখান থেকে পুলিশ কুকুরটি আবারও কিন্তু এই একই সড়ক দিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ উদ্ধারের জায়গা এবং গণপিটুনির জায়গা ঘিরে রাখা হয়েছে। সেখানে নমুনা সংগ্রহে আসবেন ফরেনসিক বিশেষজ্ঞরা। গোটা ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে। প্রথমটি বালকের বাবা দায়ের করেছেন অপহরণ করে খুনের অভিযোগ। পরে গণপিটুনির জন্য স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। কি কারণে তৃতীয় শ্রেণীর ছাত্রকে খুন করা হতে পারে? নেপথ্যে কি রয়েছে অপহরণ চক্র, নাকি পুরনো পারিবারিক বিবাদ? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। মহাদেব কুণ্ডু ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। এই কয়েকদিন আগে কলকাতা শহরের বুকে আলো ঝলমলে প্রেস কনফারেন্সগুলো মনে পড়ে।
সদ্য অন্য রাজ্যে কাজ করতে গিয়ে শুধুমাত্র বাঙালি পরিচয়ের জন্যই নাকি অথবা বাংলা ভাষা বলার জন্যই নাকি অত্যাচারিত হয়ে ফিরে এসছেন একের পর এক পরিযায়ী শ্রমিক, আর তাদেরকে সামনে বসিয়ে চলেছে রাজনীতির দাবা খেলা। এ একটা চাল দিচ্ছে তো উল্টো দিক থেকে আরেকটা চাল আসছে। অথচ দেখুন, এদেরকে ঘরেই খেয়ে পড়ে থাকতে দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি, তার কানা করিও দাম নেই। উত্তর দিনাজপুরে কাজই করছে না শ্রমশ্রী পোর্টাল, অ্যাপও অকেজো। মুখ্যমন্ত্রীর আশ্বাসে যারা ফিরে এসেছিলেন নিজের রাজ্যে ঘরের ভাত খেয়ে বাংলা বলে নির্বিবাদে থাকবেন বলে, ভাতার জন্য আবেদন করতে না পেরে তারা এখন বেজায় ক্ষুব্ধ। অবস্থা এমনই যে ঝাঁকে ঝাঁকে ফিরে আসা পরিযায়ীদের আবার না ঝাঁকে ঝাঁকেই সেই গুজরাট, রাজস্থান, দিল্লিতে ফিরে যেতে হয়। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান বলেছিলেন, বাংলায় ফিরে আসার পর 1 বছরের মধ্যে কাজ না পেলে মাসে মাসে 5,000 টাকা পাবেন পরিযায়ী শ্রমিকরা। শ্রমিকদের পুনর্বাসনের জন্য শ্রমশ্রী প্রকল্পে নাম লেখাতে বলেন, কিন্তু কোথায় কি? উত্তর দিনাজপুরে যে অকেজো শ্রমশ্রী পোর্টাল, আবেদনই জানাতে পারছেন না হাজার হাজার পরিযায়ী। বাইরের দিকে চলে আসো, বাড়ি চলে আসো, মাসে 5,000 টাকা করে দেবো। আর এগুলোর জন্য আমরা কার্ড বানানোর জন্য যাচ্ছি অনলাইনে কোনো অ্যাপ্লাই হচ্ছে না। উত্তর দিনাজপুরে ইটাহার, গোয়ালপোখর, রায়গঞ্জ, ইসলামপুর, চোপড়া থেকে মূলত শ্রমিকরা কাজ করতে যান ভিন রাজ্যে। মুখ্যমন্ত্রীর বার্তা শুনে ফিরে এসেছেন 25 থেকে 30 হাজার পরিযায়ী শ্রমিক। প্রতিশ্রুতি 5,000 টাকার আশায় ঘরে ফেরা শ্রমিকদের চোখে মুখে হতাশা, ক্ষোভ লুকোচ্ছেন না তারা। পরিযায়ী শ্রমিক যেটা প্রকল্প খুলছে আর সরকার বলে দিচ্ছে, যেটা ওটার জন্য অ্যাপ্লাই করতে আসতেছে, কিন্তু হচ্ছে না। কাজ দেবে কিন্তু কাজ দিতে হচ্ছে না, তো কাজ কোথেকে টাকা দেবে? অনলাইনে অ্যাপ্লাই হবে তারপরে তো। প্রতিদিন অসংখ্য শ্রমিক শ্রম দপ্তরের অফিসে আসছেন, কিন্তু দপ্তরের আধিকারিকরাই বুঝতে পারছেন না কবে সমাধান হবে। এটা স্ট্যাটাসটা হচ্ছে ওটা আন্ডার ডেভেলপ। লোকজন খোঁজ খবর করছে, তাদেরকে আমরা বলছি যে পোর্টাল বা অ্যাপটা আন্ডার ডেভেলপমেন্ট, আপনারা চেষ্টা করে যান, শিগগিরই ওটা চালু। প্রকল্পের নামে ভাঁওতা, একযোগে তৃণমূলকে নিশানা বিরোধীদের। দুয়ারে সরকারের মাধ্যমে সমস্যার সমাধানের আশায় তৃণমূল। কারণ তহবিল শূন্য, পয়সা দেওয়ার মতন কোনো বুদ্ধি নেই, তাই এইভাবে ভাওতা দিয়ে তাদেরকে ডেকে এনে হয়রানির শিকার করছে। এটা শুধুমাত্র মমতা ব্যানার্জি খুলেছেন যে কিছু টাকা, কারণ 26-এর নির্বাচন 6 মাস পর স্থানীয় যে সমস্ত লোকাল ভাইরা রয়েছেন তারা খাবেন, 10,000 হয়তো তাদের হাতে দিবেন। টোটালটা একটা গিমিক। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে, সেখানে আমরা ফর্ম জমা নিচ্ছি এবং সেখান থেকে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করছি কর্মসূচি। বাড়িতে এসে কাজ নেই, সরকারি ভাতাও মিলছে না, আবারও ব্যাগপত্র গুছিয়ে পরিযায়ী হওয়ার পালা। প্রকল্প কি শুধুই ঘোষণা সর্বস্ব? উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সরকারি বাস আমার আপনার ভরসার পরিবহন, সত্যি কতটা ভরসার এই পরিবহন দেখায় বিশেষ রিপোর্ট। ফিটনেস ফেল, ফুরিয়েছে বীমার মেয়াদ, নেই দূষণ নিয়ন্ত্রণের ছাড়পত্র, না থাকার দীর্ঘ তালিকা, আর তা নিয়ে রাস্তায় ছুটছে সরকারি বাস। আমজনতার ভরসার বাহন, সুরক্ষার বিষয়গুলি কতটা মানা হচ্ছে? কলকাতা বা করুণাময়ীগামী এসবিএসটিসি বাসগুলি ছাড়ে এই টার্মিনাস থেকে। এই নম্বরের বাস, যে বাসটি এম পরিবহন যে সরকারি অ্যাপ, সেই সরকারি অ্যাপ খুললে দেখা যাচ্ছে যে এই অ্যাপেও এই বাসটিও দেখাচ্ছে যে তার ফিটনেস ফেল এবং তার কোনো ইন্স্যুরেন্স নেই। সেটা সরকার আমাকে জব কার্ড করে পাঠালে আমাকে তো গাড়িটা নিয়ে যেতেই হবে, সেই ইন্স্যুরেন্স নেই, ফিটনেস নেই, সেটা অফিসার বুঝবো, আমি তো ইয়ে নয়। সরকারি পরিবহন এখনও চোখ বন্ধ করে ভরসা করেন সিংহভাগ যাত্রী। সরকারি বাসগুলির অধিকাংশরই ফিটনেস ফেল, ভাঙা সিট, রিসোল করা টায়ার, যা প্রশ্ন তুলছে যাত্রী সুরক্ষা নিয়ে। যা যা লাগে সমস্ত কিছু ফেল রেখে যত কম পয়সায় পরিষেবাটা দেওয়া যায়। আগে বুঝতে পারি না কোন নাম্বারের বাস আমাদের দিচ্ছে, আমরা টিকিট অলরেডি আগে থাকতে কেটে নিই। ইন্স্যুরেন্স ফেল হলে তাহলে তো প্রাণহানির একটা ব্যাপার থেকেই থাকে, তাই না? কলকাতার সঙ্গে বিভিন্ন জেলা সদরে যাওয়া এসবিএসটিসি বাসগুলি এরকমই দুরবস্থা। 5 বছর আগেই ফুরিয়েছে বীমার মেয়াদ, দূষণ পরীক্ষাও শিকয়ে উঠেছে। WB 39B2712 আসানসোল ফারাক্কা গামী বাস দিনে 2 বার যাতায়াত করে।
50 থেকে 60 জন যাত্রী নিয়ে যায়। 2020 সালে এর ইন্স্যুরেন্স ফেল করে গেছে, তারপর থেকে রিনিউয়াল হয়নি, সরকারি বাস। শুধু তাই না, এখানে আরসি স্ট্যাটাস দেখাচ্ছে এক্সপায়ার। কিন্তু এটা তো আমাদের জানা নেই, আমাদের ডিপার্টমেন্ট জানে এটা। এমনি চেক হয়, কোথাও চেক টেক হয় আমাদের না না, গাড়ির আরসি স্ট্যাটাস দেখাচ্ছে ফিটনেস ফেল। তো এটা অফিসার বলবে, আমরা কিছু নাই, আমি তো স্টাফ আছি। আপনাদের গাড়ি চেক হয়? হ্যাঁ, চেক হয়। ফিটনেস ছাড়া কোন আইনে বাস চালানো যায় তাও চলছে। এসবিএসটিসি কর্তৃপক্ষ কি দায় এড়ানোর চেষ্টায়? কিন্তু দুটো জিনিস খুব ক্লিয়ার, যে ফিটনেসের দিকেও কোনো অসুবিধা নেই, আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বিন্দু মাত্র অসুবিধা নেই। যারা এই অ্যাক্সিডেন্টে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত কিন্তু তারা সেটেলমেন্ট হবে, ফুল টাকায় তারা পেয়ে যায়। ধুঁকতে থাকা পরিবহন ক্ষেত্র, একই রোগে আক্রান্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। অনিয়মই যেখানে নিয়ম। একাধিক বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে চলছে যেগুলোর ফিটনেস নেই, সেই ফিটনেসের পরীক্ষা হচ্ছে না। লজ্জরে বাস এভাবেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদেরকে নিয়ে বাসে করে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে নিয়ে যাচ্ছে। ভুক্তভোগী যাত্রীরা বলছেন এগুলি রোজ নামচা। চালক কন্ডাক্টররা দায় ঠেলেছেন কর্তৃপক্ষের ঘাড়ে। বাসটা ইসলামপুর যাওয়ার পথে কোনো দুর্ঘটনা হয়, তাহলে এই যাত্রীদের সুরক্ষার দায়িত্বটা কে নেবে? তো আর জানে না কোন গাড়ির ফিটনেস আছে আর কোন গাড়ির ফিটনেস নেই, তারা চালাচ্ছে, তাদের তো কোনো দোষ নেই, তারা তো জানে না। এখন এটা সরকার এবং প্রশাসন যেভাবে পরিচালিত করছে সেভাবেই চলছে। লজ্জরে সরকারি বাস, রক্ষণাবেক্ষণ নেই, বিমা থেকে দূষণ, সব নিয়মেই জলাঞ্জলি। কেন যাত্রী সুরক্ষা এত উপেক্ষিত? দুর্ঘটনায় প্রাণ গেলে দায় নেবে কে? মনতোষ পোদ্দার, প্রসেনজিৎ চৌধুরী, চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এ বাংলার জেলায় জেলায় অথবা জেলা থেকে কলকাতায় রেফার হয়ে এসে রোগীর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘোরার খবর আমরা প্রায়ই দেখাই, কিন্তু এর পাল্টা একটা অন্য ছবিও আছে। এখন দুনিয়ার সুস্থ হওয়ার ঠিকানা আপনার আমার দেশ ভারত। দেখুন সেই ছবি। ভালো চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য ভারতীয়দের বিদেশ যাওয়াটা নতুন কিছু নয়, তবে এবার সেই পরম্পরায় উলটপুরাণের পালা। ভারতে লাফিয়ে বাড়ছে মেডিকেল ট্যুরিজম। 2024-25 সালে মেডিকেল ট্যুরিজমে দুনিয়ায় প্রথম 7-এ ভারত। কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীদের ভিড়। দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ে চিকিৎসা করাতে আসেন কম বেশি 30 থেকে 35টি দেশের মানুষ। সেই ট্রেন্ডটাও আমূল পাল্টে যাচ্ছে। সারা বিশ্ব থেকে মানুষ চিকিৎসার জন্য ভারতে আসছেন, উন্নত দেশগুলো থেকেও রোগীরা আসছেন। ফলে হাসপাতালগুলির ব্যবসা বাড়ছে, কাজের সুযোগ তৈরি হচ্ছে। বিদেশি রোগী ও তাঁদের পরিবারের লোকেরা হোটেলে থাকছেন। রোগী সুস্থ হয়ে গেলে অনেকেই দেশে ফেরার আগে ভারত ভ্রমণে বেরিয়ে পড়ছেন। ফলে নানা দিক থেকেই অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়ছে। ভারতে বছরে গড়ে প্রায় 6 লক্ষ বিদেশি রোগী। বছরের সংখ্যাটা বাড়ছে প্রায় 13% হারে। বিদেশি রোগীদের হাত ধরে প্রায় $10 বিলিয়ন ব্যবসা। 2035 সালে যা $60 বিলিয়ন পৌঁছবে বলে মত উপদেষ্টা সংস্থার। 2023-এ মেডিকেল পর্যটনে ভারত দুনিয়ার প্রথম 10 দেশের মধ্যে ঢুকে পড়েছিল, এখন প্রথম 7-এ। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রোগী ভারতে। ইরাক, সোমালিয়া, ওমান, উজবেকিস্তান, মালদ্বীপ থেকেও ভারতে রোগীদের ভিড়। গত 3 বছরে সুদান, কেনিয়া, নাইজেরিয়া, মায়ানমার থেকে রোগীদের সংখ্যা বাড়ছে। ঠিক কি কি চিকিৎসার জন্য ভারতে আসছেন ভিনদেশি রোগীরা? কসমেটিক প্রসিডিওরস, ফার্টিলিটি ট্রিটমেন্টস আর ডেন্টাল সার্জারিজ, এই 3 ধরনের রোগীদের সংখ্যা সবচেয়ে বেশি। মেডিকেল ট্যুরিজমকে সানরাইজ সেক্টর হিসেবে দেখে সরকার মেডিকেল ভিসার নিয়ম সহজ করেছে। বিদেশি রোগীদের ক্ষেত্রে হাসপাতালগুলোকে নানা রকম ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। সবটা মিলিয়ে একটা স্ট্রং মোমেন্টাম তৈরি হয়েছে। সবচেয়ে বড় কথা, অস্ত্রোপচার বা চিকিৎসার জন্য উন্নত দেশের নাগরিকরাও ভারতে আসছেন। উন্নত দেশ থেকে রোগীরা ভারতে কেন আসছেন? ইউরোপের কোনো হাসপাতালে বাইপাস সার্জারির খরচ ভারতীয় মুদ্রায় কমপক্ষে 20 লক্ষ টাকা। সেটা ভারতে বড় হাসপাতালে সে খরচ অর্ধেক বা তারও কম। ব্রিটেন, আমেরিকায় হিপ রিপ্লেসমেন্টের খরচ প্রায় 40 লাখ টাকা। ভারতে 12 থেকে 15 লাখের মধ্যেই হয়ে যাচ্ছে। অনেক বড় হাসপাতালেই বিদেশিদের চিকিৎসার খরচ আলাদা, তাই এই রোগীদের টানতে কর্পোরেট হাসপাতালগুলো চেষ্টার ত্রুটি রাখছে না। আসছে আধুনিক মেশিন, রোবোটিক সার্জারি, চিকিৎসায় AI এর ব্যবহার বাড়ছে। মেডিকেল ট্যুরিজমে দেশে ডলার আসুক, কিন্তু তা করতে গিয়ে চিকিৎসা ক্ষেত্র যাতে সাধারণ মানুষের আয়ত্তের আরও বাইরে না চলে যায় তা নিশ্চিত করারও দায় কিন্তু সরকারেরই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।